সদ্য ব্রেকআপের কষ্ট ভুলতে শান্ত স্বভাবের সানি যখন বন্ধু বই আর আড্ডায় ব্যস্ত, হঠাৎ তখনই তার দিনগুলো একদমই উল্টে পাল্টে যায়। যখন পাশের বাসায় থাকতে আসে রহস্যময়ী সুন্দরী চন্দ্রা, প্রথম দেখাতেই সানি তার প্রেমে পড়ে যায়। কিন্তু কয়েকদিন যেতেই লক্ষ্য করে চন্দ্রা কেমন যেন অদ্ভুত। তার শরীর থেকে বের হয় এক উটকো গন্ধ। সারাদিন তার বাসা অন্ধকারে ঢাকা থাকে। জানালা থেকে আলো কখনোই কেন যেন তার বাসায় প্রবেশ করে না। কৌতূহলী সানি এক রাতে তার পিছনেতেই চোখের সামনে ভেসে ওঠে বিভৎস এক দৃশ্য। চন্দ্রা এক অচেনা মানুষের গলায় তার বড় বড় দাঁত বসিয়ে রক্তপান করছে। ঠিক সেখানেই ফাঁস হয় চন্দ্রার আসল পরিচয়। সে আসলে এক রক্ত খেকো ভ্যাম্পায়ার। কিন্তু অবাক করা বিষয় হলো, চন্দ্রা সবার জীবন কেড়ে নিলেও সানিকে সবসময় আগলে রাখে। কিন্তু কেন? আর এর উত্তর লুকিয়ে আছে হাজার বছর আগের এক অভিশপ্ত ভালোবাসার গল্পে, যেখানে মৃত্যু আর অমরত্বের মাঝেই লেখা ছিল তাদের নিয়তি। এমনই সাসপেন্স, টুইস্ট আর সুপারন্যাচুরাল থ্রিলে ভরা এক রহস্যময় মেয়ের গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি লুকা চ্যাপ্টার 1 চন্দ্রা। আর লুকা অর্থ হলো পৃথিবী। তবে এটা নিশ্চিত যে এই গল্পে একবার ঢুকলে বের হতে মনই চাইবে না। আর শেষে মনে হবে এত তাড়াতাড়ি কেন শেষ হলো, কারণ গল্পটা এমনই মজার সব টুইস্টে ভরা। চারিপাশে দাও দাও করে আগুন জ্বলছে। দুই পক্ষের মাঝে অনবরত গুলি চলেই যাচ্ছে। দেখে মনে হচ্ছে এখানে কোনো যুদ্ধ হচ্ছে। বিধ্বস্ত এই হাসপাতালের এক টেবিলের পেছনে একটা মেয়ে লুকিয়ে রীতিমতো হাঁপাচ্ছে। পাশেই টেলিফোন পড়ে থাকতে দেখে প্রকাশ নামের এক লোককে কল দিলে সে জিজ্ঞেস করে, তুমি কি সেটা পেয়েছো? চন্দ্রা ছোট একটা ব্যাগ শক্ত করে ধরে বলে, হ্যাঁ। প্রকাশ বলে, ইস্তাদারের লোকেরা খুব জলদি ওখানে যাবে। তখনই পেছন থেকে কাউকে আসতে শুনে চন্দ্রা বেশ ঘাবড়ে যায়। প্রকাশ বলে, কখনোই ভুলবে না যে বড় ভাইয়ের জন্য তুমি মেয়ের মতো, তাই তোমাকে বেঁচে ফিরে আসতেই হবে। কালো পোশাকে এক মহিলা সেখানে আসতেই আরেক মহিলা কল দিয়ে বলে জিনিসটা ওর কাছেই আছে, তাই ওকে আমার কাছে জীবিত আনবে। মহিলাটা কল কাটতেই টেবিলের পেছন থেকে চন্দ্রা একটা ড্রিঙ্কস এর বোতল ছুঁড়ে মারে। মহিলাটা তাড়াতাড়ি বোতলে গুলি মারতেই বোতল ফেটে পেট্রোল তার গায়ে ছিটকে পড়ে। চন্দ্রা দ্রুত জ্বলন্ত লাইটার সেখানে ফেলে পালিয়ে যায়। আগুনের কারণে সেই মহিলা এগোতে পারে না, তাই সে এলোপাথারি গুলি করতে থাকে। কিন্তু চন্দ্রার গায়ে একটা গুলিও লাগে না। সে জানালার কাঁচ ভেঙে বের হয়ে মানুষের ভিড়ে মিশে যায়। চন্দ্রা স্টেশনে নেমে প্রকাশের কাছে আসতে জিজ্ঞেস করে, আমাকে হঠাৎ এভাবে ডাকলে কেন? প্রকাশ বলে, আসলে আমাকে সে বলল তোমাকে এখন এখানে আসতে হবে। আমি আর এর থেকে বেশি কিছুই জানি না। গাড়িতে আরেকটা ছেলেকে দেখে জিজ্ঞেস করে, একে বিশ্বাস করা যাবে তো? প্রকাশ বলে, চিন্তা করো না, ওর নাম কুমার, ও আমার ছোট ভাইয়ের মতো। প্রকাশ চন্দ্রাকে চাপা এক গলির মধ্যে দোকানে আনলে সেখানে থাকা টম নামের এক বয়স্ক লোক চন্দ্রাকে দেখে বেশ খুশি হয়ে বলে, তুমি এখনো বেঁচে আছো, এখনো একটুও বদলাওনি। চন্দ্রা মুচকি হেসে বলে, কিন্তু আপনি তো বুড়ো হয়ে গেছেন। চন্দ্রার ছবি তুলে তার নতুন এক পরিচয়, নতুন আইডি আর পাসপোর্ট বানানো হয়। চন্দ্রা টেবিলে একটা বই দেখে যার নাম দে লিভ অ্যামং আস, মানে তারা আমাদের মাঝেই বাস করে। টম বলে, বইটা আমি তোমার জন্য কিনেছি, তোমার একবার এটা পড়ে দেখা উচিত। লেখক জডিফ ডমিনিক তার ছদ্মনামে বইটা ছাপিয়েছে। তার আসল নাম কেউ জানে না, তবে এই বিষয়ে এখানে অনেক বিস্তারিত পাবে। চন্দ্রা বইটা ব্যাগে নিয়ে কিছু ডলার টেবিলে রাখতেই টম একটা খামে চন্দ্রার নতুন আইডি বুঝিয়ে দিয়ে বলে, পরের বার আমি এখানে নাও থাকতে পারি, তবে এখানে আমার ছেলে থাকবে আর সে তোমার বিষয়ে সব জানে। লোকটাকে শেষ একবার বিদায় দিয়ে চন্দ্রা চলে আসে তার জন্য আগে থেকে ঠিক করে রাখা বাসার সামনে। প্রকাশ বলে, যতটা পারো মানুষের সাথে কম মিশবে, কোনো ঝামেলায় জড়াবে না, বাকিটা কুমার সামনে নেবে। প্রকাশ চলে গেলে চন্দ্রা তার নতুন ফ্ল্যাটে এসে সবকিছুর উপর থেকে চাদর সরিয়ে পরিষ্কার করতে থাকে। হঠাৎ তার নজর পড়ে পুরনো এক আলমারির উপরে। কিছু একটা সন্দেহ হলে আলমারিটা সরাতেই দেখে বেশ পুরনো একটা জায়গা, যেখানে পুরনো আমলের জামা কাপড় আর কিছু জিনিস রাখা। চন্দ্রা একটা বাক্স নামাতেই তার মধ্যে বেশ কিছু ডলার আর একটা
চাকু পায়। বিশেষ এই চাকুটা একটা বাটন প্রেস করতেই বার থেকে খুলে যায়। আরো কিছু পুরনো নথি বের করে সেগুলো দেখতে থাকে। প্রকাশের সাথে থাকা সেই ছেলেটা কুমার এসে চন্দ্রাকে মেডিসিনের বাক্সে কিছু একটা দিয়ে যায়। চন্দ্রা বলে আমার কিন্তু আরো লাগবে। চন্দ্রা রান্নাঘরের জানালায় পেপার লাগিয়ে দেয় যেন বাইরের আলো ভেতরে না আসে। ড্রয়িং রুমের জানালা খোলা দেখে সেটা বন্ধ করতেই যাবে, হঠাৎ সামনে কিছু একটা দেখে সে থমকে যায়। তার অপোজিটের বেলকনিতে একটা ছেলে দাঁড়িয়ে আছে। চন্দ্রাকে দেখে সে রীতিমতো হা হয়ে তাকিয়ে আছে। চন্দ্রা এতটাই অবাক হয়ে তাকিয়ে আছে যেন তার কোনো হুঁশই নেই। ছেলেটা হেসে হাই বলতেই চন্দ্রা দ্রুত পর্দা টেনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বোকাশোকা এই ছেলের নাম হলো সানি। সানির বাসায় তখন পার্টি চলছে। দরজায় বেল বাজতেই দরজা খুলে দেখে তার এক্স গার্লফ্রেন্ড অনু তার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে। অনু বলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে শিফট করছি আর ওর অ্যানিমেল অ্যালার্জি আছে, তাই তোমার গিফট দেওয়া বিড়াল জ্যাঙ্গোকে তোমার কাছে ফেরত দিতে এসেছি। সানি খুব ভাব দেখিয়ে বলে আমি আমার গিফট দেওয়া জিনিস কখনো ফেরত নেই না, আর তাছাড়াও আমার বেস্ট ফ্রেন্ড ভেনুরও ক্যাটে অ্যালার্জি আছে। অনু এবার প্রচুর রেগে বলে এই ভেনুর জন্যই তো আমাদের ব্রেকআপ হয়েছিল, এ তো আজও মেডিকেল এক্সাম পাশ করতে পারিনি, সব সময় তুমি ওর সাথেই থাকতে, এমনকি ওর চক্করে তো সরকারি চাকরিটাও হারালে। আসলে তুমি অলস, কাজ করতেই চাও না। তোমার না আরেকটা বখাটে বন্ধু আছে, সে কোথায়? এই কথা শুনে ড্রিঙ্কস এর বোতল নিয়ে নাচতে নাচতে আসা নাইজিল ভয়ে লুকিয়ে পড়ে। এত মানুষের সামনে আর এভাবে অপমান হওয়া যাবে না, তাই সানি দ্রুত জ্যাঙ্গোকে নিয়ে অনুকে বিদায় করে দেয়। অনু যেতেই সানি তার বাকি দুই নিকাম্মা বন্ধুকে সামনে জানালা দেখাতে আসে, যেখানে সে একটু আগেই সুন্দরী চন্দ্রাকে দেখেছে। মানে একটা যেতে পারিনি, তার আগেই আরেকজনের উপরে নজর পড়ে গেছে। যাই হোক, তিন বন্ধু মিলে বাবা মায়ের টাকায় বিন্দাস জীবন কাটাচ্ছে। কখনো পার্টি, কখনো রেস, কখনো ফান গেম, এভাবেই তাদের জীবন কাটছে। এদিকে চন্দ্রা এক ক্যাফেতে নাইট শিফটের কাজ নেয়। তার সিনিয়র কলিগ রোজ তাকে সব কাজ ধীরে ধীরে বুঝিয়ে দেয়। চন্দ্রা হঠাৎ লক্ষ্য করে একটা ছেলে এসে রোজের জন্য অপেক্ষা করছে। রোজ বাইরে যেতেই ছেলেটা তাকে রীতিমতো শাসাতে থাকে। চন্দ্রা বিষয়টা দেখেও না দেখার ভান করে। চন্দ্রা জনি নামের একজনের সাথে দেখা করতে তার বার অ্যান্ড ক্যাফেতে আসলে জনি তাকে এক বান্ডিল টাকা দেয়। তখন আবার এই তিন বন্ধু জনির সেই বারে বসেই ড্রিঙ্কস করছিল। চন্দ্রাকে সেখান থেকে বের হতে দেখে সানি তার বন্ধুদেরকে ইশারা করে দেখায়। এরপর থেকে সানি রোজ বেলকনিতে এসে চন্দ্রাকে দেখতে থাকে। চন্দ্রা রোজ রাতে লেন্সের বাক্সটা তার ওয়াশরুমের ক্যাবিনেটে রাখে। একদিন তিন বন্ধু জনির বার থেকে বের হয়ে সিদ্ধান্ত নেয় তারা হাঁটতে হাঁটতেই বাড়ি যাবে। তিনজন হেঁটে এগিয়ে যেতেই দেখা যায় তিনটা লোক মাহেন্দ্রতে বসা। তারা কারোর জন্য অপেক্ষা করছে, আর এখানে রোজের বয়ফ্রেন্ডও আছে। একটা লোককে আসতে দেখে ড্রাইভিং সিটে বসা লোক মানে সুন্দর মুরগিস নামের কাউকে কল দিয়ে বলে সে তো এসে গেছে। পেছনে দুইজন তখন ইনজেকশন রেডি করে। ভেনু সানিকে বলে তাড়াতাড়ি তোর জুতার ফিতা বাঁধ, না হলে তো উল্টে পড়বি। সানি ফিতাটা বাঁধতে নিচে বসতেই নাইজিল গল্প জুড়ে দেয়। পেছনে তখন লোক দুটো সেই লোকের কাঁধে ইনজেকশন পুশ করে মাহেন্দ্রতে ওঠায়। তাড়াহুড়ায় মাহেন্দ্র বের হয়ে যেতেই সানি দুটো পা বের করা দেখে পেছন থেকে চিৎকার করে ডাকলে একজন মাথা বের করে জিজ্ঞেস করে সমস্যা কি রে? সানি বলে আরে ওনার তো পা বের হয়ে গেছে। সে পা গুলো টেনে ভেতরে নিতেই সানি বেশ গর্ব করে বলে আজ একটা পুণ্যের কাজ করে ফেললাম। তবে এরা জানেও না যে এরা কত বড় ভুল করলো। রাস্তার পাশে দোকানের টিভিতে খবরে বলা হয় মনু ঠাকারার নামের এক লোক গত মাসে নিখোঁজ হয়ে গেছে। পুলিশ সন্দেহ করছে এটা কোনো অসাধু চক্র অর্গান ট্রাফিকিং এর জন্য করছে। এই পর্যন্ত 7 জন মালায়ালি গায়েব হয়ে গেছে। সানি এসব খবর শুনে বিরক্ত হয়ে চ্যানেল বদলাতে গেলেই একটা বাচ্চা মেয়ে এসে বলে আপনার বিড়াল রাস্তায় চলে গেছে। সানি তাড়াতাড়ি তার সাথে এসে জ্যাঙ্গোকে নিয়ে না দেখে রাস্তা পার হতে গেলেই আচমকা একটা গাড়ি আসতে দেখে সে ভয়ে থমকে দাঁড়ায়। জ্যাঙ্গো দৌড়ে পালায়। সানি আচমকায় আবিষ্কার করে সে রাস্তায় পড়ে আছে, বুকে ব্যথা করছে। মনে হচ্ছে কেউ তাকে আচমকা ধাক্কা দিয়ে গাড়ির সামনে থেকে সরিয়ে দিয়েছে। সানি চোখ বুজে একটু আগের কথা মনে করতেই তার মনে পড়ে সামনের বাসার ওই মেয়েটা দ্রুত গতিতে এসে তাকে জোরে ধাক্কা দিয়ে চোখের পলকেই গায়েব হয়ে গেছে। সে কিছু বুঝে উঠতে পারে না এটা কিভাবে সম্ভব। শহরে সেই মানুষ গুম করার চক্র ফাঁকা রাস্তায় অপেক্ষা করছে। বেশ রাত হওয়ায় রাস্তা পুরো ফাঁকা। একটা মেয়ে কারোর সাথে ফোনে কথা বলতে বলতে এগোলেই অটোর মধ্যে একজন ইনজেকশন রেডি করে। মেয়েটা ফুটপাথ থেকে হাঁটা শুরু করলে সুন্দর নেমে বলে চলেন আপনাকে নামিয়ে দেই। মেয়েটা বিপদের আশঙ্কা করে দৌড়াতে শুরু করে। সুন্দর দ্রুত অটোতে উঠে তাকে ফলো করতে থাকে। মেয়েটা দৌড়ে গলি পার হতেই সামনে পুলিশের গাড়ি দেখে থমকে দাঁড়ায়। পেছনের গুন্ডাগুলো
চুপচাপ অটো নিয়ে দাঁড়িয়ে থাকে। গাড়ি থেকে নাচিয়াপ্পান নামতেই তার ভয়ে তারা পালিয়ে যায়। নাচিয়াপ্পান নেমে মেয়েটাকে অভয় দিবে কি উল্টা আরো ভয় দেখিয়ে জিজ্ঞেস করে, এত রাতে মেয়েদের বাসায় থাকতে হয়, তুমি বের হয়েছ কেন? মেয়েটা ভয়ে একদম চুপসে যায়। তখনই নাচিয়াপ্পানের মহিলা সিনিয়র গারুদা এসে জিজ্ঞেস করে কি হয়েছে। নাচিয়াপ্পান বিরক্তি নিয়ে তার দিকে তাকায়। আসলে নাচিয়াপ্পান মেয়েদেরকে একদমই সহ্য করতে পারে না। গারুদা বিষয়টা ভালো করেই জানে, তাই রেগে জিজ্ঞেস করে সিনিয়রকে স্যালুট দিতে হয়, এটা শেখনি? নাচিয়াপ্পানের তো রাগে গা চলে যায়, তবুও কোন রকমে হাত উঁচু করে স্যালুট দিলে গারুদা মেয়েটার চেহারায় ভয় দেখে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। সানি ভেনুকে চন্দ্রার এমন অদ্ভুত ভাবে আসার কথা বললে ভেনু তাকে আরো উল্টাপাল্টা বুঝিয়ে বলে, আসলে গাড়ি এতটা কাছে দেখে তুই মরার ভয় পেয়ে গিয়েছিলি, তখন তোর মনে হয় তুই তো ওই মেয়ের সাথে কথা বলার আগেই মারা যাচ্ছিস। এই আফসোসে তোর সাবকনশিয়াস মাইন্ড মেয়েটাকে কল্পনা করেছে, ব্যাস এইসব ভাবা বাদ দিয়ে তুই মেয়েটাকে পটিয়ে নে। চন্দ্রা ক্যাফের কাজ শেষ করে ময়লা ফেলতে আসে দেখে রোজকে শয়তান সুন্দর অনেক চিৎকার করে বলছে, তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। চন্দ্রা এসব দেখেও না দেখার ভান করলে রোজ বলে, আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ব্যাস সাথে সাথেই সুন্দর প্রচন্ড রেগে রোজের উপরে অ্যাসিড ছুটতে যায়। সাথে সাথেই চন্দ্রা আচমকা ফুল স্পিডে এসে সুন্দরের হাত দেয়ালে চেপে ধরতেই কাচের বোতল ফেটে সুন্দর আর চন্দ্রা দুজনের হাতেই অ্যাসিড পড়ে ঝলসে যায়। চন্দ্রার এতে কোনো অনুভূতি না হলেও সুন্দর যন্ত্রণায় চিৎকার করতে থাকে। চন্দ্রার এক খুশিতে সুন্দর নিচে পড়ে গেলে প্রচুর রেগে উঠে চন্দ্রাকে মারতে গেলে চন্দ্রা উল্টা তার গলা চেপে আঙ্গুল ভেঙে দিয়ে বলে, এখনই সরি বল। সুন্দর ব্যথায় কোকাতে কোকাতে বলে, সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। চন্দ্রা সেখান থেকে যেতে যেতে রোজকে বলে, যা দেখেছো সব ভুলে যাও। পরের দিন সকালে নাচিয়াপ্পান বাসা থেকে বের হওয়ার সময় তার জুনিয়র জগদীশ বলে, মা আপনার জন্য মেয়ে দেখেছে। নাচিয়াপ্পান বলে, আমি এই শহরের কাউকেই বিয়ে করব না, কারণ তাদের সবার চরিত্র খারাপ। কিছুক্ষণ পর নাচিয়াপ্পান আস্তানায় আসলে কিডন্যাপিং দলের সবাই নড়ে চড়ে বসে, মানে নাচিয়াপ্পান এদের সাথেই জড়িত। ফোনে গাজেন্দ্রার নামের এক লোক বলে, 2 সপ্তাহের মধ্যেই আমার শিপমেন্ট আসবে, সেটা যেন আমার গোডাউনে নিরাপদে পৌঁছে যায়। তুমি তোমার ইউনিফর্মে গোডাউনে যাবে, আর সাথে 2 অফিসার থাকবে। নাচিয়াপ্পান বলে, আমার নাইট ডিউটি আছে, তাই অন্য কাউকে পাঠান। গারুদা তখন ফোন নিয়ে বলে, বস যা বলছে তাই করো, বেশি পাকনামি করবে না। মানে এই গুন্ডাদের নিয়ন্ত্রণে পুরো পুলিশ ফোর্স বসে আছে। নাচিয়াপ্পানের রাগ হলেও সে চুপ করে থাকে। গাজেন্দ্রন বলে, আমার ছোট ভাইকে কেউ মেরেছে, ব্যাপারটা একটু দেখিস তো। সুন্দর ফোন নিয়ে রেগে বলে, বলেছি না এটা আমি সামনে নিব, ওকে কেন জড়াচ্ছ? নাচিয়াপ্পান টাকা নিয়ে যাওয়ার সময় সুন্দরের হাতে ব্যান্ডেজ থেকে জিজ্ঞেস করে, কি হয়েছে? পাশ থেকে একজন টিটকারি করে বলে, এক মেয়েকে ব্ল্যাকমেইল করতে গিয়েছিল, উল্টা তার হাতে মার খেয়ে এসেছে। নাচিয়াপ্পান রেগে বলে, তোর লজ্জা করে না, একটা মেয়ের হাতে মার খেয়েছিস? সুন্দর জানায় সে কোনো সাধারণ মেয়ে না, ওর কাছে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি আছে, তুমি পারলে তার সাথে মারামারি করে দেখাও তো। নাচিয়াপ্পান সাথে সাথেই সুন্দরকে সাথে নিয়ে চন্দ্রাকে ক্যাফের বাইরে থেকে দেখতে আসে। কেউ তাকে দেখছে অনুমান করতে পেরে চন্দ্রা বাইরে তাকিয়ে দেখে নাচিয়াপ্পান তার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। বাসায় ফিরে চন্দ্রা আয়নায় দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ফ্রিজ খুলে দেখে সেটা পুরোই ফাঁকা, তাই কোথাও একটা যাওয়ার জন্য অটোতে ওঠে। তখনই সানিও সেই অটোতেই বসে। তাদের মাঝে একটা আন্টি বসা। চন্দ্রার শরীর থেকে কেমন এক অদ্ভুত গন্ধ বের হচ্ছে। চন্দ্রা হঠাৎ কাশি দিতেই সেই আন্টি নিজে সরে গিয়ে সানিকে মাঝে সিটে বসিয়ে দেয়। সানি বেশ খুশি হলেও সেও কেমন যেন এক অদ্ভুত গন্ধ পায়। চন্দ্রার হাতের দিকে তাকাতেই দেখে তার হাতটা ঝলসে গেছে। বিষয়টা বুঝতে পেরে চন্দ্রা তাড়াতাড়ি হাত ঢেকে ফেলে। সানি এবার খাতির জমাতে চন্দ্রাকে বলে, আমি আপনার প্রতিবেশী সানি। চন্দ্রাও তার নাম বলে। সানি বলে, 25 তারিখ আমার এক বন্ধুর বার্থডে, তাই একটা পার্টি রেখেছি, সেখানে তো মেয়েরাও আসবে, আপনি ফ্রি থাকলে আসতে পারেন। চন্দ্রা এর কোনো উত্তরই দেয় না। 25 তারিখ পার্টির দিন সানি বারান্দায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ভেতরে গেলে নাইজেল জিজ্ঞেস করে, কি রে তোর প্রতিবেশী কেন আসলো না? সানি বলে, ওকে দূর থেকে দেখতে যতটা সুন্দর, কাছ থেকে অতটা ভালো না, কেমন জানি অপরিষ্কার থাকে। তখনই একজন এসে বলে, সানি তোর গেস্ট এসেছে। সানি এসে দেখে সাদা গাউন পরে চন্দ্রা না একেবারে কোনো পরি নেমে এসেছে। এত সুন্দর চন্দ্রাকে দেখে পার্টির সবাই হা করে তাকিয়ে থাকে। চন্দ্রা ভিতরে আসতেই জ্যাঙ্গো তার দিকে তাকিয়ে প্রচুর রেগে ডাকতে থাকে, যেন সে কোনো অশুভ শক্তির ঘ্রাণ পেয়েছে। বেনু তাড়াতাড়ি জ্যাঙ্গোকে নিয়ে রুমে আটকে রাখে। কেক কেটে ড্রিঙ্কস নিয়ে যে যার মতো নাচছে। সানি খেয়াল করে চন্দ্রার হাতের পোড়া জায়গাটা 2 দিনেই একদম ঠিক হয়ে গেছে। তখনই এক
এক ছেলের হাত কেটে রক্ত বের হলে সেটা দেখে চন্দ্রার কেমন যেন অস্বস্তি লাগে। তাই সে বারান্দায় এসে দাঁড়িয়ে থাকে। সেখানে এক খবরের কাগজে দেখে তার সেই টম আঙ্কেল মারা গেছে। সানি তখনই চন্দ্রাকে নাচতে ডাকে। সবাই তো বেহুশ হয়ে নাচছে আর চন্দ্রা এদের কাণ্ড দেখে হাসতে থাকে। চন্দ্রার স্নিগ্ধ হাসি দেখে সানি একদম মুগ্ধ হয়ে যায়। তখনই দরজায় কেউ নক করলে নাইজিল দরজা খুলে দেখে পুলিশ এসেছে। জগদীশ বলে পাশের বাসা থেকে কমপ্লেন করেছে, এত জোরে কেন গান বাজাচ্ছ? বেনু তাড়াতাড়ি ড্রাগসের প্যাকেট ঢেকে জগদীশকে ঘুষ দেওয়ার চেষ্টা করে। জগদীশ নাচিয়াপ্পানকে ডাক দিলে চন্দ্রা দেখে ক্যাফের বাইরে দাঁড়ানো সেই পুলিশটা। নাচিয়াপ্পান সানিকে জিজ্ঞেস করে, তোমরা পার্টিতে এমন নেশা করে বেড়াচ্ছ, এটা তো বেআইনি কাজ। আর কি কি আছে এখানে সবাইকে চেক করতে হবে। বলেই নাচিয়াপ্পান চন্দ্রার দিকে এগিয়ে যায়। হঠাৎ রূপার পকেটে একটা প্যাকেট দেখে জিজ্ঞেস করে, ওই প্যাকেটে কি? রূপা কিছু না বললেই নাচিয়াপ্পার নজর পড়ে চন্দ্রার উপরে। সে জগদীশকে বলে, রূপাকে চেক করো। একটা ছেলে অফিসার চেক করবে এটা ভেবে রূপার অনেক খারাপ লাগে। আর এসব দেখে চন্দ্রার প্রচন্ড রাগ হয়। নাচিয়াপ্পান চন্দ্রার দিকে তাকিয়ে বলে, থাক, ওকে ছেড়ে দাও। তবে যাওয়ার সময় নাচিয়াপ্পান চন্দ্রার নামটা শুনে যায়। এমন ঘটনায় রূপা বেশ ঘাবড়ে গেলে সানি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তখন তাকিয়ে দেখে নাইজিল চন্দ্রার সাথে ফ্লার্টিং এর চেষ্টায় ব্যস্ত। তার তো প্রচন্ড রাগ হয়। চন্দ্রা সানির কাছে এসে বলে, অনেক রাত হয়েছে, আমার এখন যাওয়া উচিত। চন্দ্রা নেমে যেতেই নাইজিল সানিকে গুরুত্ব না দিয়েই চন্দ্রাকে এগিয়ে দিতে চায়। সানির বেচারা বারান্দায় এসে অসহায়ের মতো তাকিয়ে থাকে। নাইজিল চন্দ্রার বাসায় ঢুকতেই চন্দ্রা সব জানালা লাগিয়ে দেয়। পরের দিন সকালে নাইজিলের মায়ের কলে সানির ঘুম ভাঙে। নাইজিলের মা জিজ্ঞেস করে, নাইজিল কোথায়? বলেছিল তোমার ওখানে যাবে, তারপর আর কোনো খোঁজ নেই। সানি বলে, সে তো এখানে নেই। বলেই বাইরে এসে ভেনুকে জিজ্ঞেস করলে ভেনু ঘুমের ঘরেই বলে দেয় যে চন্দ্রার বাসায় গিয়েছে। সানি দৌড়ে চন্দ্রার ফ্ল্যাটে এসে দরজা ধাক্কায়। সারা বাসার সবকিছু উলট পালট হয়ে আছে। কফি মগ ভেঙে ফ্লোরে কারোর রক্ত পড়ে আছে। সানি দরজা ধাক্কাতেই থাকে। চন্দ্রা দরজা না খুলে জিজ্ঞেস করে, কে? সানি তার নাম বলে জিজ্ঞেস করে, নাইজিল কি এখানে এসেছে? চন্দ্রা রেগে বলে, এখানে কেউ নেই, আমাকে এখন ঘুমাতে দাও। সানির কেমন যেন সন্দেহ হয়, তবুও কিছু না বলে নামতে গেলেই খেয়াল করে এক লোক মানে প্রকাশ সাদা মেডিসিনের বাক্স নিয়ে চন্দ্রার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে। চন্দ্রার দরজা খুলে তাকে ভেতরে নিয়ে যায়। সানি এর কারণ না বুঝতে পেরে নিচে নামতেই দেখে সেই ছেলে বাইকে বসে আছে, যাকে সে প্রায়ই চন্দ্রাকে সাদা বাক্স দিতে দেখেছে। দৌড়ে নিজের ফ্ল্যাটে এসে দেখে ভেনুকে নাইজিল ভয়েস মেসেজ পাঠিয়েছে। নাইজিল আমতা আমতা করে বলছে, আমি চন্দ্রার ফ্ল্যাটে, আমি অনেক ঝামেলায় পড়ে গেছি, ওকে যেমন ভেবেছি আসলে সে তেমন না। ভেনু সানিকে বলে, নাইজিল মনে হয় বেশি নেশা করেছে, তাই এমন আবোল তাবোল বলছে। কিন্তু সানির মনে হয় নাইজিল সত্যিই বলছে। সানি ভেনুকে বেলকনিতে নিয়ে এসে বাইকে সে ছেলেটাকে দেখালে ভেনু বলে, এই তো কুমার, জেল থেকে কবে ছাড়া পেল? ওই তো আমাদেরকে একেবারে ভালো ড্রাগস সাপ্লাই করত। সানির তো এবার আরো ভয় হয়। খবরের কাগজে এক পুলিশ অফিসার মিসিং এর খবর দেখে, যেটা কোনো অর্গান ট্রাফিকিং এর সাথে জড়িত। ভেনু মজা করে তখন টিভি দেখছে। পাশের সানি তো দুশ্চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। তখনই চন্দ্রা এসে সানির কাছে ক্ষমা চেয়ে বলে, আসলে আমি তখন ঘুমের মধ্যে ছিলাম, তাই বাজে ব্যবহার করে ফেলেছি। সানি বলে, নাইজিলকে পাচ্ছিলাম না তো তাই গিয়েছিলাম। চন্দ্রা বলে, নাইজিল তো আমার ওখানে নেই। সানি অবাক হয়ে চন্দ্রা জুতার দিকে তাকিয়ে দেখে সেখানে রক্ত লাগানো। ভয়ে ভয়ে বলে, আসলে নাইজিলের কাছে বেনুর ক্রেডিট কার্ড আছে, তার ফোন তো বন্ধ, এই জন্যই খুঁজছিলাম। চন্দ্র বলে, তোমার কিছু লাগলে কোনো দ্বিধা ছাড়াই আমাকে বলতে পারো, আমার এখন দেরি হয়ে যাচ্ছে বলেই চলে যায়। তবে সানির মনে সন্দেহ এখনো থেকেই যায়। চন্দ্রা চলে গেলে সানি বেনুকে বলে, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, আমার মনে হয় নাইজিল এখনো ওই ফ্ল্যাটেই আছে। বেনু বলে, তাহলে তো নাইজিলের সাথে হয়তো খারাপ কিছু হয়ে গেছে। সানি বলে, আমার মনে হচ্ছে চন্দ্রাই অর্গান মাফিয়া। বেনুর এবার তো অনেক ভয় লাগে। সানি বলে, আমি ওর পিছু করতে যাচ্ছি, তুই ওর ফ্ল্যাটে গিয়ে দেখ নাইজিল সেখানে আছে কিনা। বলেই সানি চন্দ্রার পিছু পিছু হাঁটা শুরু করে। বেনু চন্দ্রার ফ্ল্যাটে যাওয়ার জন্য নিচে এসে দাঁড়াতেই নাইজিল ট্যাক্সি থেকে নামতে দেখে বেনু জিজ্ঞেস করে, তুই কোথায় ছিলি? তোকে তো আমরা সকাল থেকে খুঁজছি। নাইজিল বলে, আরে কাল তো চন্দ্রার ফ্ল্যাটে গিয়েছিলাম, দরজা পর্যন্ত যাওয়ার পরেই হুট করে পুলিশ চলে আসে। রেড দিয়ে আমার পকেটে ড্রাগস পেয়ে আমাকে থানায় নিয়ে যায়। তবে চিন্তা করিস না, আমি এখন মুক্ত। বেনু ভাবে সানি শুধু শুধুই চন্দ্রাকে সন্দেহ করছিল। এদিকে অর্গান ট্রাফিকিং এর লোকেরা মানে সুন্দরীর টিমের লোকেরা চন্দ্রাকে কিডন্যাপ করার জন্য ওত পেতে আছে। চন্দ্রা তাদের অটো ক্রস করতে গেলেই সুন্দর
চন্দ্রাকে ইঞ্জেকশন পুশ করে দেয়। চন্দ্রা ওষুধের কারণে দুর্বল হয়ে বসে পড়ে। দুইজন চন্দ্রাকে টেনে অটোতে ওঠাতে গেলেই চন্দ্রা এত শক্ত করে রড ধরে যে রড বাকিয়ে গেলেও চন্দ্রা ভেতরে যায় না। তখনই সেখানে সানি এসে এই দৃশ্য দেখে তাকে ডাক দেয়। সানিকে দেখে সুন্দর একটা ইট দিয়ে চন্দ্রার মাথায় বাড়ি মারে। চন্দ্রা হুঁশ হারিয়ে ফেললে গুন্ডাগুলো তাকে অটোতে করে নিয়ে চলে যায়। সানি অটোর পেছনে প্রাণপণে ছুটতে থাকে, কিন্তু কাজ না হওয়ায় উপরের দিকে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। তাকে জলদি বলে পুলিশে কল দাও। ডক্টর জোসেফ তার পত্নী সিমির কাছে এসে জিজ্ঞেস করে ঘুম আসছে না। সিমি বলে না, একটা ভ্যাম্পায়ারের গল্প বলো তো। জোসেফ বলে বহু বছর আগে এক জঙ্গলের মাঝে বিশাল এক প্রাসাদ ছিল। সেখানে এক দুষ্টু রাজা থাকতো। প্রাসাদের পাশেই ছিল তাদের বংশীয় মন্দির। রোজ সকালে সবার আগে রাজা সেখানে গিয়ে দেবীর পূজা করত। অপরদিকে জঙ্গলে ছোট্ট এক মেয়ে তার বাবা আর মায়ের সাথেই থাকতো। মেয়েটা তার বন্ধু বান্ধব নিয়ে আড়াল থেকে রোজ রাজাকে পূজা করতে দেখত, কিন্তু কখনোই মন্দিরের কাছে যেত না, কেননা ওই মন্দিরে শুধুমাত্র রাজা আর তার কাছের মানুষদেরই যাওয়ার অধিকার ছিল। একদিন মেয়েটা তার বন্ধুদের সাথে লুকিয়ে মন্দিরে যায়। সেখানে দেবীর কাছে একটা ঘুঙরু পায়। পুরোহিত চলে আসতেই মেয়েটা দৌড়ে পালায়। সেই ঘুঙরু এনে মেয়েটা তাদের কুলদেবীর পায়ে পরিয়ে দেয়। এসব শুনে রাজা ভীষণ রেগে যায়। রেগে সবকিছু তছনছ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জঙ্গলে এসে আদিবাসীদের আস্তানায় আগুন ধরিয়ে দেয়। রাজা হুকুম দেয় যারা ওই মন্দিরে প্রবেশ করেছিল তাদেরকে মেরে ফেলো। এটা শুনে আদিবাসীরা গহীন জঙ্গলের এক গুহায় আশ্রয় নেয়। মেয়েটা গুহার মধ্যে থেকে কিছু শব্দ পেয়ে মশাল নিয়ে একা একাই সেদিকে হাঁটতে থাকে। ওই গুহা ছিল রহস্যে ভরা শক্তিশালী ঐতিহ্যবাহী এক গুহা, যার বিষয়ে কেউ জানতো না। মেয়েটা এক মূর্তির সামনে এসে দাঁড়ায়। মূর্তিটা কোনো নারী যোদ্ধা ছিল, যার মাথা কেটে নিচে পড়ে আছে। মেয়েটা মাথা উঠাতে গেলেই হঠাৎ কিছু বাদুড় এসে মেয়েটাকে ঘিরে কামড়ে ধরে। মেয়েটা ভয়ে মা বলে চিৎকার দেয়। মেয়েটার মা তাকে খুঁজতে যেতে গেলেই পেছনে ফিরে দেখে রাজার আর তার দলবল এসে বাকিদেরকে ধরে নিয়ে যাচ্ছে। মা নীলি বলে ডাকে, কিন্তু নীলি তখন অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পর নীলির পোষা কুকুর এসে তার আশপাশ থেকে ঘুরতে থাকে। নীলির জ্ঞান ফিরতেই গুহায় পরিবারের কাউকে দেখতে পায় না, কিন্তু নীলির মধ্যে কিছু একটা পরিবর্তন হয়ে যায়, আর সেটা কি তা নীলি নিজেও জানে না। সুন্দর রেল স্টেশনের পাশেই চন্দ্রাকে ফেলে রেখে দেয়। চন্দ্রার জ্ঞান আছে কিনা জানার জন্য জুতার লেস ধরে টানে। হঠাৎ খেয়াল করে দুপাশ থেকে দুটো কুকুর তাকে ঘিরে ধরেছে। গল্পে নীলির পরিবারকে যখন রাজা ধরে রেখেছিল, নীলি তখন কুকুর নিয়ে ফিরে আসে। সুন্দর রেগে চাকু বের করে একটা কুকুরের কাছে গিয়ে তাকে মেরে ফেলে। তখনই চন্দ্রার জ্ঞান ফিরে আসে। নীলিকে মা বলে তুই পালিয়ে যা, কিন্তু নীলি সেখানেই দাঁড়িয়ে থাকে। রাজা নীলির মায়ের গলায় চাকু ধরলে নীলি এগিয়ে আসতে চায়, কিন্তু রাজার লোকেরা তাকে আটকে রাখে। নীলির বাবা চিৎকার করলে রাজা নীলির বাবাকে নির্মম ভাবে মেরে ফেলে। প্রচন্ড রেগে নীলির সামনের দিকে এগোতে থাকে। ছোট্ট এই মেয়ে তার থেকে বড় দুইজনকে সামনের দিকে ঠেলতে থাকে। হঠাৎই পিছন থেকে এক লোক এসে নীলির পিঠে ধারালো বর্ষা ঢুকিয়ে দেয়। গল গল করে রক্ত পড়তেই নীলি সেখানে লুটিয়ে পড়ে। সুন্দর তার মারের প্রতিশোধ নিতে চন্দ্রাকে কষে এক চড় মারে। চন্দ্রার চোখের মনি রাগে নীল হয়ে যায়। সুন্দর বলে তুই জানিস না তুই কার সাথে পাঙ্গা নিয়েছিস। একটু পরেই আমার ভাই এসে তোকে টুকরো টুকরো করবে। কেউ জানতেও পারবে না যে তুই বেঁচে আছিস নাকি মারা গেছিস। এদিকে রাজা শয়তানি হাসি দিয়ে নীলির মায়ের দিকে এগোলেই নুপুরের ছন ছন শব্দ পেয়ে পেছনে তাকায়। উপস্থিত সবাই হতবম্ব হয়ে তাকিয়ে থাকে। চন্দ্রা প্রচন্ড রেগে সুন্দরের গলা দেখতেই রক্তের তৃষ্ণায় ঢোক গেলে ভ্যাম্পায়ারের মতো দাঁত বের করে আচমকা সুন্দরের গলায় এক কামড় বসিয়ে দেয়। সাথে সাথেই সুন্দরের গলা থেকে ফিনকে দিয়ে রক্ত পড়তে থাকে। সুন্দর মাটিতে লুটিয়ে পড়লেই বাকি দুইজন ভয়ে চন্দ্রাকে ছেড়ে দেয়। রাজা পেছনে ফিরে দেখে নীলি সেই বর্ষা হাতে একদম স্বাভাবিক মানুষের মতো দাঁড়িয়ে আছে। এক লোক সামনে আসলেই নীলি যোদ্ধার মতো তার পেটে অস্ত্র মেরে দেয়। লোকটার গলা দেখে নীলির রক্তে পিপাসা জাগে। নীলি এক লাফে তার কাঁধে উঠে রক্ত পান করা শুরু করে। সাথে সাথেই নীলির সব ক্ষতস্থান ঠিক হয়ে যায়। এমন অদ্ভুত দৃশ্য দেখে আদিবাসীরা ভাবে নীলির মধ্যে কোনো দেবী চলে এসেছে। নীলির বন্ধুরা ভয়ে সরে যায়। রাজা আর তার দলবল হতবম্ব হয়ে যায়। ছোট্ট নীলি একাই রাজার লোকদেরকে
এক এক করে নির্মমভাবে মারতে থাকে। রাজা নিজেকে বাঁচানোর জন্য নীলির মায়ের গলায় চাকু ধরলে নীলি থেমে যায়। মা চিৎকার করে বলে, তুই পালিয়ে যা। নীলি পালাতে গেলেই রাজার লোকেরা তাকে ধরতে যায়। নীলির লড়াই আবারও শুরু হয়। রাজা মাকে নির্মমভাবে মেরে শয়তানের মতো হাসতে থাকে। মায়ের মৃত্যু মানতে না পেরে নীলি কষ্টের যন্ত্রণায় জোরে এক চিৎকার দেয়। প্রচন্ড রেগে এক লাফে গিয়ে রাজার বুকে চাকু মারে। রাজার মুখ থেকে গল গল করে রক্ত পড়তে থাকে। এক গুন্ডা চন্দ্রাকে এভাবে মারতে দেখে ভয়ে ফুটওভার ব্রিজে ওঠে। চন্দ্রা এক লাফে গিয়ে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে ঘাড় মটকে দেয়। চন্দ্রা দেখে সামনেই সানি দাঁড়ানো। এসব দৃশ্য দেখে কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। আর সহ্য করতে না পেরে বেচারা সেখানেই অজ্ঞান হয়ে যায়। নীলি মাকে ধরে অঝরে কান্না করতে থাকে। মা বলে, আমাদের অজান্তেই দেবী তোকে শক্তি দিয়েছে। এটা আসলে কেমন শক্তি তা আমিও জানি না। দেবী তোকে বেছে নিয়েছে। যখনই কোনো অসহায়ের সাহায্য লাগবে তখনই তুই এই শক্তির ব্যবহার করবি। তোকে খুঁজতে হয়তো আরো অনেকে আসবে। তুই এখন পালিয়ে যা। নীলি না চাইতেও মাকে সেখানে রেখেই পালিয়ে যায়। তার সাথে ছিল তার কুকুর সঙ্গী। ছোট্ট নীলি ধীরে ধীরে বড় হয়ে যায়। সূর্যের আলো নীলি একদমই সহ্য করতে পারে না। রাতের অন্ধকার নেমে আসতেই নীলি বের হতো। ধীরে ধীরে নীলির বয়স বাড়লেও সে একই রকমের থেকে যায়। তার পোষা কুকুরটাও মারা যায়। তার আশেপাশের আপন মানুষগুলো তাকে ছেড়ে চলে যায়। নীলি একদম একা হয়ে যায়। এরপর নীলি দেশ থেকে দেশে ঘুরে বেড়ায়। যখন কোনো নতুন জায়গায় যায় তখন সেখানে সবচেয়ে খারাপ মানুষকে খুঁজে তাদের রক্ত চুষে খায়। সেই থেকেই নীলি জঙ্গলের দেবী হয়ে যায়। কিন্তু বাকিদের জন্য সে হয়ে যায় রক্ত চোষা ডাইনি, মানে ভ্যাম্পায়ার। সিমি জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে জানলে? জোসেফ বলে, এক খ্রিস্টান পাদ্রির বইতে এই গল্প পড়েছিলাম। নীলি এখন অমর আর তার কখনোই মৃত্যু হবে না। সিমি বলে, সে তো অনেক লাকি। জোসেফ বলে, নীলি লাকি না। প্রত্যেক সুপার হিরোর কোনো না কোনো দুর্বলতা থাকে। নীলিরও একটা দুর্বলতা ছিল। ক্যাথনার নামের এক পুরোহিত তার এই দুর্বলতা ধরে ফেলে। একদিন নীলি গুহায় বসেছিল। আলোর ঝলকানি গুহার মুখে পড়তেই নীলি এগিয়ে যায়। ক্যাথনার পানির ঝর্ণা সরালেই সূর্যের আলোতে নীলি কিছুই দেখতে পায় না। আর ক্যাথনার তখনই তার হৃদয়ে চাকু বসিয়ে দেয়। সিমির মা এসে বলে, সময় হয়ে গেছে, জলদি চলো। সিমি বেডে শুয়ে পড়তেই জোসেফ তাকে দেখতে আসে। সিমি জিজ্ঞেস করে, নীলি কি তাহলে মারা গেছে? জোসেফ বলে, সে এখনো বেঁচে আছে আর আমি তাকেই খুঁজছি। আসলে সিমি অনেক অসুস্থ। জোসেফ কম্পিউটারের সামনে বসে গল্প লিখতে বসে। তার মানে দে লিভ অ্যামং আস বইটা জোসেফই তার ছদ্মনামে লিখেছে, যেটা সে ক্যাথনারের লেখা লিপি থেকে পড়েছিল। সানির জ্ঞান ফিরতে দেখে তার হাত মুখ বাঁধা। পাশেই 3টা লাশ দেখে সানির তো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি এমন অবস্থা। হঠাৎই চন্দ্রা এসে তার সামনে দাঁড়ালে সানি ভয়ে আটকে ওঠে। চন্দ্রা সানির মুখ খুলে দিয়ে বলে, তোমার কাছে 2টা অপশন আছে। এক, এই লাশগুলোকে লুকাতে আমাকে সাহায্য করো। সানি জিজ্ঞেস করে, আর দ্বিতীয়টা কি? চন্দ্রা ইশারায় লাশগুলোর মতো অবস্থা হবে বোঝালেই সানি ভয়ে ভয়ে বলে, প্রথমটাই মেনে নিলাম। তখনই বেনু কল দেয়। চন্দ্রা কল রিসিভ করে বলে, সানি আমার সাথে আছে, ওকে ডিস্টার্ব করবে না। বেনু তো বন্ধুর জন্য হ্যাপি খুশি হয়ে যায়। তবে সে জানে না যে সানি কত বড় বিপদে পড়ে গেছে। চন্দ্রা আর সানি লাশগুলো টানতে টানতে একটা ফ্যাক্টরির বয়লারের সামনে এসে দাঁড়ায়। সানি উপরে তাকাতেই দেখে চন্দ্রা লাশ দুটোকে ঝুলিয়ে আরামসে সুবিশাল বয়লারের চূড়ায় নিয়ে যাচ্ছে। এমন ভয়ানক দৃশ্য দেখে বেচারা হতবম্ব হয়ে যায়। চন্দ্রা আবারও উপর থেকে এক লাফে নিচে আসতেই সানি হা হয়ে তাকিয়ে থাকে। বেচারা এ কোন বিপদে পড়লো কে জানে। সানি সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। চন্দ্রা ফুটন্ত বয়লারের মধ্যে এক এক করে লাশগুলোকে ফেলে দেয়। এটা দেখে সানির তো বমি চলে আসে। নিচে নেমে আসলে সানি চন্দ্রাকে জিজ্ঞেস করে, সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে তাই না? চন্দ্রা বলে, হ্যাঁ। সানি জিজ্ঞেস করে, তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ না, তাহলে কি ভ্যাম্পায়ার নাকি অন্য কিছু? চন্দ্রা বলে, ঠিকই ধরেছ, আমি ভ্যাম্পায়ার। বলেই হাঁটতে থাকলে পেছনে কিছু একটা শব্দ শুনে তাকিয়ে দেখে সানি আবারও অজ্ঞান হয়ে পড়ে গেছে। না, এত দুর্বল হাটের মানুষ নিয়ে চলা যায় না। সকালে সানির জ্ঞান ফিরতেই সানি দেখে সে চন্দ্রার বাসায়। চন্দ্রা ঘুমাচ্ছে দেখে সানি চুপি চুপি বের হয়ে যেতে চায়, কিন্তু দরজায় মোটা তালা দেওয়া থাকায় বেচারা বের হতে পারে না। জানালার কাগজ ছিঁড়ে বেলকনিতে বসে থাকা বেনুকে ইশারায় ডাকতে থাকে। বেনু তাকে দেখে উল্টা তার মজা নেয়। জানালা থেকে সূর্যের আলো চন্দ্রার হাতে পড়তেই তার হাত পুড়ে যায়। চন্দ্রা ঘুম থেকে
উঠেই সানিকে এক টানে সেখান থেকে সরিয়ে নেয়। চন্দ্রা হাত ঠিক করতে ফ্রিজ থেকে রক্ত বের করলে সানি লক্ষ্য করে ফ্রিজ ভর্তি রক্তের ব্যাগ ভরা। বেচারা তো ভয়ে জান শুকিয়ে যায়। তার মানে কুমার তাকে রোজ এভাবে রক্তের সাপ্লাই দিত। চন্দ্রা রক্ত পান করতেই তার ক্ষত ঠিক হয়ে যায়। সানি আমতা আমতা করে জিজ্ঞেস করে, তুমি কি এভাবেই জন্ম নিয়েছিলে? তোমার পুরো পরিবারটাই কি এমন? চন্দ্রা বলে, না, এটা একটা ভাইরাসের জন্য হয়েছে। সানি জিজ্ঞেস করে, সেটা কি ছোঁয়াছে? মানে আমারও হতে পারে? চন্দ্রা বলে, হতে পারে যদি আমি তোমাকে কামড় দেই। চন্দ্রা জানালায় নতুন কাগজ লাগায়। সানি জিজ্ঞেস করে, তুমি এর আগে কোথায় ছিলে? চন্দ্রা বলে, সুইডেন। সানি বলে, সেটা তো অনেক সুন্দর জায়গা, তাহলে এখানে কেন আসলে? চন্দ্রা বলে, 20 বছরের বেশি আমি এক জায়গায় থাকতে পারি না, আমাকে জায়গা বদলাতে হয়। শত শত বছর ধরে এটাই করে আসছি। শত বছরের কথা শুনে সানি জিজ্ঞেস করে, তাহলে তোমার আসল বয়স কত? চন্দ্রা বলে, সেটা তুমি চিন্তাও করতে পারবে না। সানি ভয়ে ভয়ে বলে, তাহলে আমি কি এখন বাসায় যাব? চন্দ্রা বলে, এখন না, পরে। তখনই কেউ দরজায় নক করে। চন্দ্রা দরজা খুলে দেখে বেনু দাঁড়ানো। সানির বাবা সানিকে না পেয়ে বেনুকে কল দিয়েছে। চন্দ্রা বেনুকে আটকালেও সে চন্দ্রাকে টপকে ভেতরে এসে সানিকে ফোন দেয়। সানি কথা বলতে থাকলে বেনু বইয়ের মধ্যে থাকা একটা ছবি বের করে অবাক হয়ে সেটা দেখতে থাকে। চন্দ্রা দ্রুত সেটা কেড়ে নেয়। বেনু চন্দ্রাকে বলে, তুমি কি সানিকে নিয়ে সিরিয়াস নাকি টাইম পাস করছো? দেখো, সানি কিন্তু খুবই নরম মনের মানুষ, আমি ওর মন ভাঙতে দিব না। সানির কথা বলা শেষ হলে সে এই সুযোগে বেনুর সাথে সাথে হাঁটা দেয়। চন্দ্রা হুট করে সানিকে ধরতেই সানিও ভয়ে জোরে বেনুর হাত চেপে ধরে। বেনু তো ভাবে দুজন মনে হয় বিদায় নিচ্ছে, কিন্তু চন্দ্রা সানিকে বলে, আমি তোমাকে বিশ্বাস করেছি, তাই কাউকে এসব বলবে না। সানি ভয়ে ভয়ে মাথা নাড়িয়ে চলে যায়। বাসায় এসেই সানি ভয়ে চন্দ্রা জানালার দিকে তাকিয়ে থাকে। বেনু মজা করে বলে, কে রে, আর কত দেখবি? সানি বেনুর একদম মুখের কাছে এসে বলে, যা বলবো আর কাউকে বলবি না, জানিস চন্দ্রা কোনো সাধারণ মেয়ে না, ও একটা ভ্যাম্পায়ার। বেনুর আবার সত্যি সত্যি ভয় করতে থাকে। সানি বলে, আমার চোখের সামনে ও দাঁত বড় করে দুজন মানুষের রক্ত খেয়েছে, তাদের লাশ নষ্ট করতে অ্যাসিড ফ্যাক্টরির বয়লারে ফেলেছে। এত দুর্গন্ধ যে আমি সহ্যই করতে পারছিলাম না। আমাকে বলেছে এসব কাউকে না বলতে, যদি বলে দিই তাহলে আমাকে আর তাকে মেরে ফেলবে। বেনু ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তাহলে আমাকে কেন বললি? সানি বলে, আমি কাউকে না বলে থাকতে পারবো না। হঠাৎই বেনু খেয়াল করে বেলকনি থেকে চন্দ্রা এসেছে। বেনু ভয়ে পালাতে গেলেই চন্দ্রা বেনুর গলা চেপে ধরে। সানি বলে, ওকে কিছু করো না। চন্দ্রা একদম বেনুর ঘাড়ি মটকে দেয়। এটা দেখে সানি ভয়ে স্থির হয়ে যায়। চন্দ্রা বলে, খবরদার চিৎকার করবে না। কিন্তু সানি কি আর এমন দৃশ্য দেখে চুপ থাকতে পারে? এক চিৎকার দিয়ে পুরো এলাকা দৌড়ে দূরে এক গলির মাথায় চলে যায়। রাত অনেক হয়ে গেছে আর রাস্তায়ও কেউ নেই। হাঁপাতে হাঁপাতে সানি তাকিয়ে দেখে সামনের ছাদের উপরে চন্দ্রা দাঁড়ানো। চন্দ্রা ভূতের মতো শূন্যে ভাসছে। পাশে এক পাগল এসে বলে, আজ তোর খেল খতম। তখনই চন্দ্রা সানির পেছনে এসে তার গলায় কামড় বসিয়ে দেয়। সানি জোরে চিৎকার করতে থাকে। আসলে সে এতক্ষণ একটা ভয়ানক স্বপ্ন দেখছিল। বেনু জিজ্ঞেস করে, তোর কি হয়েছে? সানির হুঁশ ফিরতেই সে বলে, কিছুই না। এদিকে রেল লাইনে এক কুকুরের লাশ পাওয়া যায়। নাচিয়াপ্পা তার পুলিশ টিম নিয়ে সার্চ করতে আসে, কারণ তার অর্গান ট্রাফিকিং এর টিমের কোনো খোঁজ নেই। সেখানেই নাচিয়াপ্পান একটা দাঁত দেখতে পায়। পুলিশের টিম নাচিয়াপ্পানকে বলে, রক্ত মাখা একটা বোতল পেয়েছি, সাথে সিরিঞ্জও আছে। নাচিয়াপ্পা অটোতে একটা লেন্স পায়। অন্ধকারে নেমে আসলে চন্দ্রা লেন্স পরিবর্তন করে সানিকে নিয়ে বের হয়। সানি বলে, আমার যাওয়াটা কি খুব জরুরি? চন্দ্রা বলে, আমার একজন সঙ্গী লাগবে। সানি বলে, কিন্তু আমরা তো এখনো তো ক্লোজ হয়নি। চন্দ্রা লোভী নজরে সানির গলার দিকে তাকালে সানির চেহারায় ভয় স্পষ্ট ফুটে ওঠে। চন্দ্রা বলে, চিন্তা করো না, আমি তোমাকে মারবো না। মারার হলে এতক্ষণে বেঁচে থাকতে পারতে না। চন্দ্রা তাদের গ্রামের সেই কুল দেবীর মূর্তি দেখে দেবীর দিকে একবার তাকিয়ে চলে যায়। সানি সেদিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। চন্দ্রা কুমারের বাসার ভেতরে গেলে সানি বাইরে দাঁড়িয়ে গুগলে সার্চ করে যে ভ্যাম্পায়ারকে কিভাবে মারা যায়। তখনই চন্দ্রা ব্লাড ভর্তি বাক্স নিয়ে বেরিয়ে এসে কুমারকে বলে, এখন থেকে আর ক্যাফেতে কল দেওয়া লাগবে না, তোমাকে না পেলে আমি এখানেই চলে আসবো। চন্দ্রা সানির কাছে লোকেশন দেখার জন্য ফোন চাইলে সানি সার্চ বার রিমুভ না করেই ফোন দিয়ে দেয়। চন্দ্রা এসব দেখে বড় বড় চোখ করে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার ব্লাড গ্রুপ কি? সানি ও নেগেটিভ বলতেই চন্দ্রা বলে, এটা তো খুবই রেয়ার, এত সহজে পাওয়া যায় না। কিন্তু কুমার কিভাবে যেন
জোগাড় করে ফেলে। সানি খেয়াল করে বাক্সের উপরে ও নেগেটিভ লেখা। সানি জিজ্ঞেস করে, তুমি কি শুধু ও নেগেটিভই পান করো? চন্দ্রা মজা করে বলে, হ্যাঁ, স্বাদটা অনেক মজার, আর সব রক্তের গ্রুপের মধ্যে এটাই সবচেয়ে পরিষ্কার। সানি তো ভয়ে জান শুকিয়ে যায়, না জানি কখন সে সানির রক্তও পান করে নেবে। নাচিয়াপ্পা সেই ছেলেটাকে নিয়ে একটা খেলার মাঠে আসে, যাকে সানি পুলিশে কল দিতে বলেছিল। এমন এক ফ্যাসাদে পড়েছে সানি যে তার আর কিছুই ভালো লাগছে না। বন্ধুরা খেলতে ডাকলেও সানি যায় না। খবরের কাগজে দেখে গত রাতে 3 জনের হত্যার খবর ছেপেছে। সানি ঘুরে দাঁড়াতেই ছেলেটা নাচিয়াপ্পানকে বলে, ওই ছেলেটাই আমাকে বলেছিল। নাচিয়াপ্পানের মনে পড়ে এটাই তো সেই পার্টির ছেলে। সানি চন্দ্রার কাছে গেলেই ছেলেটা নাচিয়াপ্পানকে দেখায় যে তার সাথে ওই মেয়েটাও ছিল। নাচিয়াপ্পান জগদীশকে বলে, এর স্টেটমেন্ট নিয়ে ওকে ছেড়ে দাও। চন্দ্রা সানিকে বাসায় নিয়ে এসে বলে, চিন্তা করো না, লাশ ছাড়া এই কেস কোনোভাবেই এগোবে না, আর ওরা লাশ কোনোদিনও পাবে না। কিন্তু সানির তাও ভয় হচ্ছে, তবুও চন্দ্রার কথায় বিশ্বাস করে বলে, রক্ত ছাড়া তুমি আর কিছু খাও? চন্দ্রা সানির সাথে হাঁটতে বের হয়। চন্দ্রা আর সানিকে বের হতে দেখে শয়তান নাচিয়াপ্পান চন্দ্রার ফ্ল্যাটে ঢোকে। পুরো বাসা সার্চ করে ওয়াশরুমে গিয়ে দেখে অটোতে যেমন লেন্স পেয়েছিল তেমন একটা লেন্স ওখানে রাখা। ফ্রিজ ভর্তি রক্তের ব্যাগ দেখে কাকে যেন কল দিয়ে বলে, লোকেশন পাঠাচ্ছি। হঠাৎ তার নজর পড়ে দেয়ালে আলমারি ঘষার দাগ। তাড়াতাড়ি সে ফোনটা রেখে দেয়। এদিকে সানি চন্দ্রাকে জিজ্ঞেস করে, তোমার আসল নাম কি? চন্দ্রা বলে, নীলি। সানির মনে পড়ে সে গল্পে যার কথা পড়েছিল সেই কালিয়ান কাট্টুর নীলি। চন্দ্রাকে জিজ্ঞেস করতেই চন্দ্রা বলে, হ্যাঁ, আমি সেই নীলি। সানি অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? তোমাকে না পুরোহিত ক্যাতনার মেরে ফেলেছিল? সেদিন নীলিকে মারার পর ক্যাতনার তাকে তার আস্তানায় নিয়ে এসে চাকু বের করে নীলির মুখে অমৃত দেয়, যার জন্য নীলি ঠিক হয়ে যায়। নীলি অস্থির হয়ে গেলে ক্যাতনার বলে, ভয় পেও না, আমি গ্রামবাসীকে দেখানোর জন্যই তোমাকে মেরেছি। তোমার শক্তি আর দুর্বলতা দুটোই আমি ভালো করে জানি। তোমার এমন হওয়ার কারণ হলো তোমার রক্তে এমন কিছু আছে যা মৃত্যুকেও হার মানায়। তবে তুমি একা না, তোমার মতো এমন আরো অনেকেই আছে। তারা মানুষ না, আর এই দুনিয়ারও না। এদের মধ্যে কেউ তোমার মতো ভালো, আবার কেউ খুবই ভয়ঙ্কর। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন শক্তি আর দুর্বলতা আছে। আমি তো সামান্য এক মানুষ, ওদের সাথে একা লড়তে পারবো না, তাই তোমার সাহায্য লাগবে। দুজন আছে যাদের আমি ধরতে পারছি না, তাই আমার তোমার সাহায্যের দরকার। নীলি জিজ্ঞেস করে, এরা কারা? ক্যাতনার বলে, একজন হলো গবলিন, সে হলো শয়তানের ওস্তাদ। তোমাকে আমি সব বলবো, তবে তার আগে তোমাকে মধুর সাথে দেখা করতে হবে। দেওয়ালে সেই আজব কাঠের লাঠি আর পাশে একটা ছবি দেখে নীলি অবাক হয়ে যায়। নীলি বলে, সেদিন থেকেই ক্যাতনার আমার ভালো বন্ধু। এটা শুনে সানি বলে, আমি তো ভেবেছিলাম ওটা শুধুমাত্রই কোনো পুরনো গল্প। চন্দ্রা বলে, দুনিয়াতে এমন না জানি কত গল্প আর লেজেন্ড আছে যারা বাস্তবেই ছিল। এদিকে নাচিয়াপ্পান চন্দ্রার রুমের সেই গুপ্ত দরজা খুলে আদিম যুগের পোশাকের বাক্স আর টেবিলে একটা বই দেখতে পায়। হাতে নিয়ে সেটা দেখতে গেলেই কোনো শব্দ পেয়ে দরজায় তাকিয়ে দেখে বাইরে চন্দ্রা দাঁড়ানো। নাচিয়াপ্পান বন্দুক তাক করে থাকে। কিছুক্ষণ পর রুমের বাইরে আসতেই দেখে এক কোনায় চন্দ্রা ভূতের মতো দাঁড়িয়ে আছে। নাচিয়াপ্পান বলে, তুমি কে? তুমি কি কালো জাদু করো নাকি? আমি জানি তুমি ওদেরকে মেরে ফেলেছ। আমি আমার লোকদের কল করেছি, ওরা যে কোনো মুহূর্তে এখানে আসবে। তুমি আর তোমার ওই বয়ফ্রেন্ডকে কেউ বাঁচাতে পারবে না। চন্দ্রা বলে, তুমি আগে বেঁচে দেখাও, তারপর তো এসব হবে, তাই না? বলেই চন্দ্রা এগোতে গেলেই নাচিয়াপ্পান গুলি করে দেয়। গুলির শব্দ শুনে সানি দৌড়ে আসে। নাচিয়াপ্পান অনবরত গুলি করার শব্দ পেয়ে বেনু আর নাইজিলও দৌড়ে আসে। চন্দ্রা নাচিয়াপ্পানের হাত বাঁকিয়ে বন্দুকটা ফেলে দেয়। নাচিয়াপ্পান অন্য হাত দিয়ে মারতে গেলেই নাচিয়াপ্পানের হাতে কামড় বসিয়ে দেয়। সে জোরে চিৎকার করে ওঠে। সানি দরজায় দাঁড়িয়ে চন্দ্রাকে ডাকতেই চন্দ্রা নাচিয়াপ্পানকে ফেলে সানিকে বলে, যাও, ওকে ছেড়ে দাও। পুলিশকে মারলে সমস্যা হতে পারে। তুমি এক কাজ করো, অন্য কোথাও চলে যাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। নাচিয়াপ্পান বন্দুক নিয়ে উঠে দাঁড়ায়। সিঁড়িতে বেনু আর নাইজেল এসে সানিকে ডাক দেয়। সানি তাদের দিকে তাকাতেই নাচিয়াপ্পান গুলি করে, আর সেটা গিয়ে দেয়ালে লাগে। সানি দেখে তার পেট ভেদ করে গুলিটা দেওয়ালে গিয়ে লেগেছে। চন্দ্রাও স্তব্ধ হয়ে যায়। সানি মাটিতে লুটিয়ে পড়লে বেনু আর নাইজেল দৌড়ে আসে। চন্দ্রা নাচিয়াপ্পার দিকে তাকাতেই নাচিয়াপ্পান জানালা দিয়ে লাফ দিয়ে নিচে পড়ে যায়। কোন রকমে এক অটো নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বেনু আর নাইজেল রেগে চন্দ্রার দিকে তাকায়। চন্দ্রার ভীষণ খারাপ লাগে। বেচারা সানি শুধুই ফেসে গেল। চন্দ্রা সানি, নাইজেল আর বেনুকে অটোতে করে পরিত্যক্ত এক হাসপাতালে নিয়ে আসে। সেখানে আর কেউ নেই। সানির রক্ত দেখে চন্দ্রা তার মাথা ঠিক রাখতে পারে না। বেনু বলে,
তুমি আমাদেরকে এখানে কেন নিয়ে এসেছো? ভেতরে এসে নাইজেল কাট আউট লাগাতে কিছুটা আলো আসে। নাইজেল ফোনে কিছু একটা দেখে দ্রুত এসে বলে সব চ্যানেলে চন্দ্রা আর সানির ছবি দেখাচ্ছে, ওদের পুলিশ আর এনআইএ খুঁজছে, আমাদের বাসায় নাকি গিয়েছিল। চন্দ্রা নাকি অনেকগুলো পাসপোর্ট পাওয়া গিয়েছে, তাই ওকে টেররিস্ট বলা হচ্ছে। চন্দ্রা বলে আমরা এখন আর কোথাও যেতে পারবো না। বেনু, তোমাকে এখন সানির ট্রিটমেন্ট করতে হবে, আগে ওর ক্ষতটা পরিষ্কার করো। বেনু বলে আমি মেডিকেলে পড়ে কিছু থিওরি শিখেছি, তবে কখনোই প্র্যাকটিক্যাল করিনি, মানে ফাঁকিবাজি করলে যা হয় আর কি। এত রক্ত দেখে চন্দ্রা নিজেকে সামলাতে পারবে না, তাই আয়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। নাইজেল তো আর এর আসল পরিচয় জানে না, তাই বলে ও তো মেয়ে মানুষ, তাই রক্ত দেখে ভয় পাচ্ছে, তাড়াতাড়ি কিছু কর। চন্দ্রা এদেরকে থামিয়ে বলে 5 মিনিটের বেশি রক্তক্ষরণ হলে সানি মারা যাবে, যা করার জলদি করতে হবে, তাই আমি যা বলছি সেটাই করো। বেনু রেগে বলে তুমি বেশি বকবক করছো, একদম চুপ থাকো তো। নাইজেল তুই গিয়ে অটো নিয়ে আয়। চন্দ্রা মানা করলে বেনু হ্যাবি ভাব দেখিয়ে নাইজেলকে পাঠাতে গেলেই চন্দ্রা আচমকা তার সামনে চলে আসে। বেনু রেগে তাকে সরাতে ধাক্কা দিলে দেখে চন্দ্রাকে সে কোনোভাবেই সরাতে পারছে না। চন্দ্রা রেগে বেনুর গলা ধরে শূন্যে তুললে নাইজেল তো ভয়ে হা হয়ে তাকিয়ে থাকে। নাইজেল তবুও সাহস করে চন্দ্রাকে থামতে বলতেই চন্দ্রা প্রচন্ড রেগে তার ভ্যাম্পায়ারের দাঁত বের করতেই নাইজেল সেখানেই বেহুশ হয়ে পড়ে। আসছে ভ্যাম্পায়ারের সাথে পাঙ্গা নিতে। এদিকে হাসপাতালের সামনে মিডিয়ার ভিড় দেখে নাচি আপ্পান অবাক হয়ে তাকায়। চন্দ্রা প্রকাশকে কল দিয়ে বলে আমি এখন মাইকেলের হাসপাতালে আছি। প্রকাশ বলে তুমি ওখানে কেন গেছো? তোমার তো জনির সাথে চলে যাওয়ার কথা, এসবে ওই বলদ মাইকেলকে ফাঁসিও না। চন্দ্রা বলে আমি এই বাচ্চাদেরকে এত বড় বিপদে ফেলে কোনোভাবেই যেতে পারবো না। প্রকাশের পাশেই অদ্ভুত দেখতে কাঠের লাঠি হাতে কেউ বসা। প্রকাশ তার দিকে তাকিয়ে বলে মুথান বলছে তোমার এখন ওখানে থাকা উচিত না, ওখানে বড় কোনো বিপদ আসছে, তোমাকে এখানে আনার উদ্দেশ্য ছিল মুথানের পাশে রাখা, তাই কথা না বাড়িয়ে জনির বাসায় যাও। তখনই খবরে নাচি আপ্পানকে জীবিত দেখে চন্দ্রা রেগে পাশের কাঠে বাড়ি মারতেই পুরো বিল্ডিং কেঁপে ওঠে। ভয়ে সবার তো হালুয়া টাইট অবস্থা। ব্রেকিং নিউজে চন্দ্রা এবং সানির ছবি দেখিয়ে বলা হচ্ছে এরা হলো টেররিস্ট, এদের দেখলেই পুলিশকে জানাতে হবে। ধারণা করা হচ্ছে শহর থেকে মানুষ গুম করার পেছনে এরাই জড়িত। এক বাড়ি বসা হাতে পৃথিবীর ট্যাটু আঁকানো এক লোক খবরটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন সেখানে সানিদেরকে নামিয়ে দেওয়া সেই অটোওয়ালা এসে খবরে তাদেরকে দেখে স্ক্রিনের নম্বরে কল করে বলে আমি এদের পুরনো হাসপাতালে নামিয়ে দিয়েছি। এই কথা শুনতেই সে আজব লোকটা সোনার দাঁত বের করে হাসতে হাসতে বলে নীলি, তার মানে এই লোক চন্দ্রার আসল পরিচয় জানে। অদ্ভুত দেখতে আর এক মেয়ে টিভির দোকানের সামনে দাঁড়িয়ে এই খবরটাই দেখছে। এমনকি সেই বইয়ের লেখক জোসেফও চন্দ্রার ফেক পাসপোর্টের বিষয়ে জেনে বেশ চিন্তায় পড়ে যায়। ক্যাফেতে বসা এক মেয়ে এবং গ্যারেজে থাকা দুজন লোক সেই খবর দেখে চমকে যায়। তার মানে কি এদের সবার চন্দ্রার মতোই সুপার পাওয়ার আছে? এদিকে জনি খবরটা দেখে সামনে তাকাতেই দুই গুন্ডা জিজ্ঞেস করে সে বলেছিল কম্প্রোমাইজ করবে, কিন্তু এখনো আসেনি কেন? জনি কেমন ভাবে যেন তাকিয়ে বলে একটু পরেই আসবে। এদিকে হোম মিনিস্টার এই খবর দেখছে। একটা লোক সেখানে আসতেই মিনিস্টার জিজ্ঞেস করে এটাই কি সেই মেয়ে? তাহলে কি আমি গারুদা গ্যাংকে কাজটা করতে বলবো? লোকটা বলে হ্যাঁ, মেয়েটাকে পেতেই তার বুকে অথবা মাথার পেছনে গুলি করতে বলবে, আর নাচি আপ্পানকে খুঁজে আমার কাছে আনো। তখনই মিনিস্টারকে গাজেন্দ্রান মানে সুন্দরের ভাই কল দেয়। এদিকে নাচি আপ্পান অনুভব করে সে পাশেই বসে থাকা মায়ের হার্টবিট, রক্ত সঞ্চালন সব স্পষ্ট শুনতে পাচ্ছে, এমনকি দূরের শব্দও শুনতে পাচ্ছে। তখনই ডক্টর এসে বলে রক্তে সামান্য একটু ইনফেকশন আছে, এছাড়া আর কোনো সমস্যা নেই। গারুদা আচমকা এসে নাচি আপ্পানকে কোষে এক চড় দিয়ে বলে তোমার বোকামির জন্যই দুজন পালিয়ে গেছে, একবার যদি ওরা মিডিয়ার কাছে যায় তখন আমরা সবাই ফেসে যাব। নাচি আপ্পান শান্ত গলায় বলে গাজেন্দ্রান ভাইকে বলবেন ওদেরকে আমি ধরে আনবো। গারুদা প্রচন্ড রেগে বলে তোর মতো কাপুরুষ থেকে আমার আর কোনো আশা নেই, তুই তোর মাকে নিয়ে লুকিয়ে থাক। বলেই বের হয়ে গেলে নাচি আপ্পান রাগে কটমট করতে করতে জগদীশকে বলে ওদের বিষয়ে কোনো খবর পেলে সবার আগে আমাকে বলবে। কিছুক্ষণ পর নার্স নাচি আপ্পানের রক্ত নিতে আসলে নাচি আপ্পান রক্ত দেখতেই তার কেমন যেন লোভ হয়, নিজের রক্ত নিয়ে মুখে দিতেই যাবে তখনই জোসেফ নার্সকে বলে সে নাচি আপ্পানের ফ্যামিলি ডক্টর। বলেই নাচি আপ্পানের কাছে এসে বলে মেয়েটা তোমার হাতে কামড় দিয়েছে তাই না? নাচি আপ্পান বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি কে? জোসেফ বলে মনে করো আমি একজন ডক্টর, তোমাকে দেখে মনে হচ্ছে ভাইরাস ধীরে ধীরে তোমার রক্তে ছড়িয়ে যাচ্ছে, তুমি যেমন মনে করছো মেয়েটা তেমন সাধারণ কেউ না। তুমি নিশ্চয়ই আমাদের ইতিহাসে পুরনো লিপি পড়েছো যেখানে রক্তখেকো ভ্যাম্পায়ার, ডাইনি,
ডাইনি, গবলিন, ভূত অথবা রূপ বদলের সুপার পাওয়ার আছে এমন অদ্ভুত মানুষের কথা বলা আছে। তবে এগুলো আসলে কোনো কাহিনী না, বরং ওরা আমাদের মাঝেই সাধারণ মানুষের বেঁচে থাকে, অথচ আমরা তা জানিই না। নাচিয়াপ্পান জিজ্ঞেস করে, আপনি এসব কিভাবে জানলেন? ডক্টর এর কোনো উত্তর না দিয়েই বলে, ভাইরাস দ্রুত গতিতে আপনার শরীরে ছড়াচ্ছে, আমাকে এই ব্লাড স্যাম্পল নিয়ে যেতে হবে, ভাগ্যে থাকলে আবার দেখা হবে, বলেই চলে যায়। চন্দ্রা সানির মাথায় হাত বুলিয়ে দিতেই সানি খুশি হয়ে উঠে বসতেই চন্দ্রা বলে, মরফিন দিয়ে দিয়েছে, কিছুক্ষণ পরে ব্যথা কমে যাবে। সানি হেসে বলে, আমার তো ও নেগেটিভ রক্ত, একটু বেশিই পড়ে গেল, চাইলে তুমিও তোমার জন্য কিছু সংগ্রহ করে রাখতে। চন্দ্রা মুচকি হেসে মুখটা মলিন করে বলে, আমি আসলেই সরি, তবে আমাকে যেতে হবে। তোমাদের কোনো চিন্তা নেই, মিডিয়াকে গিয়ে সব সত্য বলবে যে খুনগুলো আমি করেছি আর নিজেকে বাঁচাতে তোমাকে ব্যবহার করেছি। সানি জিজ্ঞেস করে, সূর্যের আলো ছাড়া তোমার আর কোনো দুর্বলতা আছে? চন্দ্রা বলে, আছে, আর তা হলো হৃদয়। আমার হৃদয়ে আঘাত লাগলেই আমি মারা যাব। সানি জিজ্ঞেস করে, তাহলে তুমি আমাকে কামড় দিতেই আমি তোমার মতো হয়ে যাব? চন্দ্রা বলে, আমি কামড় দিলেই আমার শরীরে থাকা ভাইরাস তোমার শরীরে যাবে, তবে এই ভাইরাস মানুষের শরীরে এত সহজে স্যুট করে না। তার শরীর যদি একদম পরিষ্কার এবং সুস্থ হয়ে থাকে তাহলে এই ভাইরাস গেলেই সে আমার মতো হবে, তবে তোমার শরীরে শুধু অ্যালকোহল আর সিগারেট আছে, এই জন্য তোমার শরীর আমার ভাইরাসকে নিতে পারবে না, তাই 1 সপ্তাহের মধ্যেই রেবিসের মতো রোগে তুমি মারা যাবে। দেখা যায় নাচিয়াপ্পান বেসিনে বমি করতে করতে তার একটা দাঁত খুলে পড়েছে। সে হতবাক হয়ে দাঁতের সেই ফাঁকা জায়গাটা উঁচু করলেই দেখে মাড়ির উপর থেকে একটা দাঁত উঠেছে। তখনই জগদীশ কল দিলে ফোনে জোরে জোরে ভাইব্রেট করে। সেই শব্দ সে সহ্য করতে না পেরে 2 কান চেপে ধরে। এদিকে জগদীশকে 2 অফিসার কল দিয়ে বলে, আমরা লোকেশনে পৌঁছে গেছি। জগদীশ বলে, তোমরা ভেতরে যাও, আমি নাচিয়াপ্পান স্যারকে নিয়ে আসছি। সুরেশ চুপি চুপি ভেতরে এসে দেখে নাইজিল ভিনুর সাথে গল্প করছে। সুরেশ আর একটু এগোতেই দেখে সানি ঘুমিয়ে আছে। ফোন বের করে ছবির সাথে চেহারা মিলিয়ে নেয়। সানির ঘুম ভাঙতেই সুরেশ সানিকে চুপ করে থাকতে বলে। সুরেশ জগদীশকে কল দিতেই পেছন থেকে চন্দ্রা এসে চাদর মুড়ি দিয়ে দাঁড়ায়। চন্দ্রা অ্যাটাক করতেই যাবে, তখনই সমরেশ এসে চন্দ্রার মাথায় গুলি করে দেয়। সাথে সাথেই চন্দ্রা লুটিয়ে পড়ে। সমরেশ সুরেশকে বলে সানির হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। সমরেশ অন্য কক্ষে এসে দাঁড়াতেই কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে কিছুই বুঝতে পারে না। হঠাৎই অদ্ভুত পোশাকের এক লোক উকি মারে। সমরেশের আশেপাশে দ্রুত গতিতে দৌড়াতে থাকে। এমন ভুতুরে কাণ্ড দেখে সমরেশের মাথা ঘুরিয়ে ওঠে। বন্দুক বের করে জিজ্ঞেস করে, কে তুমি? এখনই সামনে এসো। লোকটা সামনে এসে সমরেশের বন্দুক কেড়ে নিয়ে সমরেশকেই উল্টা গান পয়েন্টে রাখে। বন্দুককে একটা সাদা ফুলে পরিবর্তন করে ফু দিতেই চারিপাশ ধোয়া ধোয়া হয়ে যায়। সমরেশ এবার আয়নার এক জগতের মাঝে আটকে পড়ে। কোনোভাবেই সে এই গোলকধাঁধা থেকে বের হতেই পারছে না। তার মানে এই লোক চন্দ্রা থেকেও পাওয়ারফুল। সে চাইলেই মানুষকে হ্যালোসিনেট করাতে পারে। সানির হাতে হ্যান্ডকাপ পরানো থাকায় সে চন্দ্রার কাছে যেতে পারে না। সমরেশকে এমন গোল গোল ঘুরতে দেখে সুরেশ জিজ্ঞেস করে, তুই এসব কি করছিস? সমরেশ জিজ্ঞেস করে, তুমি কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই জাদুকর যেন কি একটা করে ফেলেছে। সুরেশ বুঝতে পারে না হঠাৎ সমরেশের কি হয়েছে। তখনই সুরেশের কান ঘেঁষে অদ্ভুত সেই লোকটা দৌড়াতে শুরু করে। সুরেশ বন্দুক বের করে তাকে খুঁজতে থাকলে লোকটা উল্টা হয়ে সিলিং দিয়ে সুরেশের পিছু পিছু হাঁটে। সানি বসে বসে এই তামাশা দেখছে। লোকটা নিচে নেমে বড় এক বন্দুকে হাত দিতেই সুরেশ এবার ভয় পেয়ে যায়। লোকটা গুলি করা শুরু করতেই তার বন্দুক থেকে গুলি না বরং বাবল বের হতে থাকে। সানি ভেবেছিল পুলিশের বুকে বেচারা ঝাঁঝরা হয়ে যাবে, কিন্তু এ তো খেলনা বন্দুক নিয়ে এসেছে, এটা কিছু হইল? সুরেশ গুলি করতে গেলে লোকটা জ্যাকেট থেকে এক ঝাঁক কবুতর বের হয়ে আসে। সুরেশের বন্দুকের গুলিও শেষ হয়ে যায়। সুরেশ পাশ থেকে চাকু দিয়ে ছুরি মারতেই লোকটা সামান্য এক কাঠ ছুড়ে আর সেই কাঠের ধাক্কায় চাকু উল্টে সুরেশের পায়ে গিয়ে গেঁথে যায়। লোকটা সুরেশকে বলে চাকু বের করার চেষ্টা করবে না, তাহলে ফেমোরাল আর্টারি কাটতে পারে, রক্তক্ষরণ হলে হার্ট অ্যাটাকে মারাই যাবে। লোকটা চন্দ্রার কাছে এসে বুলেট বের করে ধীরে ধীরে নীলি বলে ডাকতেই চন্দ্রার জ্ঞান ফিরে আসে। সে আচমকা উঠেই লোকটার গলা চেপে ধরে। ভালো করে খেয়াল করে তাকালে দেখে এটা তারই দলের লোক, এরই নাম গবলিন। গবলিন বলে, তোমাকে তো আমি অনেক মিস করেছি। আসলে গবলিন চন্দ্রাকে পছন্দ করে। গবলিন কানে কিছু শব্দ শুনতেই বলে, বাইরে আরো অনেকে আছে। জগদীশ নাচিয়াপ্পানকে রাস্তার মাঝে বসে গোঙাতে দেখে গায়ুদাকে কল দিয়ে বলে, স্যার কেমন যেন অদ্ভুত আচরণ করছে, আমি আপনাকে লোকেশন পাঠাচ্ছি। নাচিয়াপ্পান সেই শব্দ অনুসরণ করে হাসপাতালে ঢোকে। তখনই হলুদ গাড়ি স্টার্টের শব্দ পেয়ে বাইরে তাকিয়ে দেখে চন্দ্রা আর বাকিরা চলে যাচ্ছে। চন্দ্রা নাচিয়াপ্পানের দিকে অবাক হয়ে তাকায়। সানি জিজ্ঞেস করে, কি হয়েছে?
চন্দ্রা বলে নাচিয়াপ্পান ধীরে ধীরে আমার মতো হয়ে যাচ্ছে। নাচিয়াপ্পান সুরেশের কাছে আসতেই সুরেশ নাচিয়াপ্পানকে বলে, স্যার আমাকে বাঁচান। নাচিয়াপ্পান নিচে পড়ে থাকা রক্ত আঙ্গুলের মাথায় নিয়ে মুখে দিয়ে দেয়। অদ্ভুত এই দৃশ্য দেখে সুরেশ হতবাক হয়ে যায়। জনির বাড়ি আসতেই গবলিন জানায় তার গেস্ট এসেছে। জনি চন্দ্রাকে বলে প্রকাশ তোমাকে কল দিতে বলেছিল। নাইজেল গবলিনকে দেখে সানিকে জিজ্ঞেস করে এখানে আসলে হচ্ছে কি। চন্দ্রা প্রকাশে কল দিয়ে নাচিয়াপ্পানের কথা জানিয়ে বলে নাচিয়াপ্পানকে ঠিক করে তবেই চন্দ্রা এখান থেকে চলে যাবে। প্রকাশ বলে ওকে তুমি সামলাতে পারবে না, সে কেবলই ভ্যাম্পায়ার হয়েছে, তাই এখন সে অনেক শক্তিশালী। গারুদা জগদীশের সাথে হাসপাতালের ভেতরে এসে সুরেশ আর সমরসের লাশ দেখে জিজ্ঞেস করে এসব কে করেছে। তখনই নাচিয়াপ্পান তার রক্তমাখা মুখ নিয়ে বেরিয়ে আসে। প্রকাশ চন্দ্রাকে বলে তোমার নাম জারি দায়ের হয়ে গেছে, তুমি এখন সবার সামনে আসলে অনেক সমস্যা হয়ে যাবে। নাচিয়াপ্পানকে মৃত্যু সামনে নিবে, তোমার এখন এখানে থাকাটা সেফ না। কুমার পাসপোর্ট আর টিকিট নিয়ে যাবে, তুমি ওখানে যত সময় থাকবে তত বেশি রিস্ক হয়ে যাবে। এখন জলদি বেসমেন্টে যাও, কুমার না আসা পর্যন্ত সেখানেই থাকবে। জনি এক গুচ্ছ চাবি থেকে নীলি নামে চাবি দিয়ে চলে গেলে সানি জিজ্ঞেস করে একে। চন্দ্রা বলে ওর পরিবার আমাকে অনেক সাহায্য করেছে। জনি তার স্টাডি রুমে আসতেই দেখা যায় সে আসলে ক্যাথনারের বংশধর। নিচে নামতেই সেখানে দেওয়ালে রক্ত আর উল্টে থাকা চেয়ার দেখে ভেনু আর নাইজেলের তো অবস্থাই খারাপ হয়ে যায়। হাঁটতে হাঁটতে নাইজেল খেয়াল করে একটা রুমে পিঠ উল্টা করে একজন বসে আছে, তার জ্যাকেটে সিংহের ছবি। লোকটা তার দিকে তাকাতেই যাবে তখনই গবলিন নাইজেলের কান ধরে চন্দ্রার রুমে নিয়ে আসে। সানি চন্দ্রাকে জিজ্ঞেস করে নাচিয়াপ্পানের কি সূর্যের আলোতে সমস্যা হবে না। চন্দ্রা বলে না, সে কেবলই এই শক্তি পেয়েছে, তাই কোনো সমস্যা হবে না, ধীরে ধীরে পুরনো হলেই সমস্যা হবে। সানি বলে তাহলে এখন কি হবে, সে তো এমনি খারাপ মানুষ, তারপর এই শক্তি পেয়ে গেছে। তখনই গবলিন ব্যাগে ভর্তি কিছু জিনিস এনে চন্দ্রাকে দিয়ে বলে এগুলো তোমার সেফটির জন্য, আমার কিছু কাজ আছে তাই যেতে হচ্ছে। পাশের রুমেই চার্লি আছে, দেখলেই তো, তবে তুমি বললে আমি থেকে যাব, না জানি আমাদের আর কবে দেখা হবে। বলে মুখ এগোলে চন্দ্রা কষে এক চড় দেয়। নীলনর্য গবলিন সানির কাছে এসে গাড়ির চাবি দিয়ে বলে চন্দ্রা থেকে দূরে থাকবে, বুঝতে পেরেছো। গবলিন চলে গেলে নাইজেল জিজ্ঞেস করে আমরা কি আজই মারা যাব। পুরো শহরের সিসিটিভি ফুটেজ চেক করে জনির হোটেলের বাইরে হলুদ সেই গাড়ি দেখে জগদীশ নাচিয়াপ্পানকে মেসেজ করে দেয়। নাচিয়াপ্পান চুপচাপ বসে আছে। মা এসে আলো জ্বালিয়ে তার পাশে বসতেই নাচিয়াপ্পান বলে দেখো তো আমার মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কিনা, আমি সব শুনতে পাই যা অন্য কেউ পায় না। ছেলের এমন উদ্ভট আচরণে মা বেশ ভয় পেয়ে যায়। নাচিয়াপ্পান বলে ওই গারুদা আমাকে মারতে এসেছিল, কিন্তু দেখো আমার শরীরে কোনো দাগ নেই, তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি। মা না বললে নাচিয়াপ্পান শয়তানি এক হাসি দিয়ে বলে সহজ ভাষায় বলতে গেলে আমাকে আর কেউ মারতে পারবে না, আমি অমর হয়ে গেছি, আমার এখন আর জীবন নিয়ে ভয় করার দরকার নেই, সবাই আমাকে ভয় পাবে, আর ওই গারুদাকে আমি শেষ করে দিয়েছি, সব শক্তি এখন আমার কাছে, তাই তুমি সব সময় আমার পাশে থাকবে। বলেই মায়ের হাত ধরে টান দেয়। চন্দ্রা বইয়ের ভাজে রাখা ছবিটা সানিকে দেখালে সানি বলে এ তো একদম আমার মতো দেখতে। চন্দ্রা বলে ও আমার বয়ফ্রেন্ড, 1905 সালে আমাদের পরিচয় হয়েছিল, ওকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু তখন নাচিয়াপ্পানের মতো এক ব্রিটিশ আর্মি আমাকে গুলি করতে যায় আর আমার বয়ফ্রেন্ড মাঝে এসে দাঁড়ায়, গুলি লেগে সে সেখানেই মারা যায়, তবে আমি সেদিন কিছুই করতে পারিনি, সেই অপরাধ বোধ আজও আমাকে তাড়া করে বেড়ায়। সানি চন্দ্রার হাতে হাত রেখে সান্ত্বনা দেয়। জনি এসে চন্দ্রাকে বলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাচ্ছে, তুমি যাকে মেরেছো মানে সুন্দর তার বড় ভাই গ্যাংস্টার, আবার সে রাজনীতিও করে, সে অনেক শক্তিশালী, সে তোমাকে মারার জন্য হন্যে হয়ে আছে। হোম মিনিস্টারের সাথেও তার কথা হয়েছে, গারুদা স্কোয়াড নামে স্পেশাল টিম বানিয়েছে, এই ছেলেগুলোর জীবনও এখন ঝুঁকিতে। প্রকাশ তোমার সাথে কথা বলতে আসছে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা কি করব। নাচিয়াপ্পান মাকেও তার মতো বানাতে গিয়ে মাকে মেরেই ফেলে। রেগে সে বাড়ির সবকিছু তছনছ করে দেয়। হোম মিনিস্টার গাজেন্দ্রকে কল করে বলে ওই মেয়ে আর ছেলেগুলো হলি ক্রস বারে আছে, সেখানে গারুদা ফোর্স যাচ্ছে আর নাচিয়াপ্পানকে মেরে ফেলো। পুলিশ ফোর্স গারুদা টিম সবাই বাড়ির বাইরে চলে আসে। কুমার দৌড়ে এসে চন্দ্রাকে খবর দিলে চন্দ্রা উপরে এসে দেখে জনি দরজায় তালা মেরে দিয়েছে। জনি বলে তুমি পালালেও সানিকে ওরা ধরে ফেলবে। চন্দ্রা তাড়াতাড়ি নিচে এসে রাইফেল নিয়ে বের হতে গেলে সানি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। চন্দ্রা সাবধান করে বলে যাই হয়ে যাক না কেন তুমি বাইরে আসবে না। গারুদা টিম ভেতরে টিয়ার সেল মেরে প্রবেশ করে। চন্দ্রার উপস্থিতি বুঝতে পেরে গুলিবর্ষণ শুরু করলে চন্দ্রা সরে যায়। এরপরেই শুরু হয় চন্দ্রার অ্যাটাক। গারুদা টিমের সবাইকে চন্দ্রা এক এক করে মেরে ফেলে। গোলাগুলির শব্দে
মধ্যে সানি নিজে বসে থাকতে পারে না, তাই উপরে চলে আসে। চন্দ্রা সানির দিকে তাকালেই পেছন থেকে গাজেন্দ্র লোকেরা এসে চন্দ্রাকে গুলি করে দেয়। চন্দ্রার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে। চন্দ্রাকে এভাবে দেখে সানির খুব কষ্ট হয়। চন্দ্রা সানিকে ইশারায় বলে তুমি চলে যাও, কিন্তু সানি না গিয়ে চন্দ্রার দিকে এক ব্যাগ রক্ত ছুঁড়ে মারে। সেটা দেখে গাজেন্দ্র লোকেরা সানির উপরে গুলি চালায়। সানি কোন রকমে সরে গিয়ে কাউন্টারের আড়ালে লুকায়। রক্ত খেয়ে চন্দ্রা আবারও তার শক্তি ফিরে পায়। এক এক করে গাজেন্দ্র লোকেদেরকে মেরে ফেললে আর একজনের পায়ের শব্দ শোনা যায়। এবার এসেছে শয়তান নাচিয়াপ্পান। নাচিয়াপ্পান বলে আমি জানি আমরা সাধারণ মানুষের মতো না, আমাদের মতো আরো অনেকে আছে, তাহলে হয়তো সবার লিডারও আছে। আমি সেই লিডারকে দেখতে চাই, তাকে এখনই ডাকো। চন্দ্রা জ্যাকেট থেকে বিশেষ সেই চাকু বের করে জ্যাকেট খুলে নাচিয়াপ্পানের দিকে ফিরে তাকায়। সুযোগ বুঝে এক দৌড়ে নাচিয়াপ্পানের বুকে আঘাত করতে গেলেই নাচিয়াপ্পান তাকে ধরে বলে আমি জানি আমাদের হার্ট হলো আমাদের দুর্বলতা। সাথে সাথে দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়, কিন্তু শয়তান নাচিয়াপ্পানের এতটাই শক্তি যে সে চন্দ্রাকে ধরে কাঁচের জানালায় জোরে বাড়ি মেরে গলা চেপে ধরে বলে আমি জানতাম আমি একদিন রাজত্ব করব, কিন্তু সেটা যে এভাবে তা ভাবিনি। এখন আমি আমার নিজের রাজ্য বানাবো, যে আমার পথের কাটা হবে তাকে আমি শেষ করে দিব। মানে 2 দিনের যোগী ভাতকে বলে অন্ন, এরও সেই অবস্থা। সূর্যের আলোতে চন্দ্রার হাত পোড়া শুরু হয়ে গেলে নাচিয়াপ্পান বিষয়টা বুঝতে পেরে চন্দ্রার মুখও সূর্যের আলোর দিকে নিয়ে যায়। তখনই সানি এসে নাচিয়াপ্পানকে গুলি করতে থাকে। পরাপর এতগুলো গুলি খেয়ে নাচিয়াপ্পান মাটিতে লুটিয়ে পড়লে সানি চন্দ্রাকে দ্রুত নিয়ে আসে। চন্দ্রা নাইজেলের কাছে মাটিতে পড়ে থাকা চাকু চাইলে নাইজিল চাকু হাতে নিয়ে অবাক হয়ে তাকালে চন্দ্রা তাকিয়ে দেখে নাচিয়াপ্পান সেখানে নেই। সে তার সুপার পাওয়ার দিয়ে চোখের পলকেই নাইজিলের গলায় চাকু ধরে দাঁড়িয়ে থাকে। চন্দ্রা রেগে বলে ওকে ছেড়ে দাও। নাচিয়াপ্পান বলে আমার তোমাকে লাগবে, তোমার লোকেরা কি এখানে আসবে? চন্দ্রা বলে হ্যাঁ আসবে, তবে তারা তোমাকে মারতে আসবে। নাচিয়াপ্পান অবাক হয়ে বলে আমাকে কেন মারবে? আমি তো তোমাদের মতোই একজন। চন্দ্রা বলে তুমি মানুষ হও কিংবা অন্য কেউ, তুমি মৃত্যুরই যোগ্য। নাচিয়াপ্পান নাইজিলকে সরিয়ে চন্দ্রার দিকে এগোতেই সামনে সানি এসে দাঁড়িয়ে পড়ে। বন্ধুকে বাঁচাতে সানির সামনে বেনু চলে আসে। চাকু গিয়ে সরাসরি বেনুর পিঠে লাগলে চন্দ্রা সানি আর বেনুকে সরিয়ে প্রচন্ড রেগে ভ্যাম্পায়ারের রূপে এসে আচমকাই নাচিয়াপ্পানের হার্টে সেই বিশেষ চাকু ঢুকিয়ে দেয়। অহংকারী শয়তান নাচিয়াপ্পান সেখানেই মারা যায়। গাজেন্দ্র জগদীশকে কল দিয়ে জিজ্ঞেস করে ওখানে এখন কি হচ্ছে। জগদীশ বলে যারা ভিতরে গেছে কেউ এখনো বের হয়নি। গাজেন্দ্র বলে তুমি গিয়ে দেখো। জগদীশ 2 জন পুলিশের সাথে ভেতরে এসে দেখে সেখানে পুলিশের লাশ ছাড়া আর কিছুই নেই। জনি, প্রকাশ আর চন্দ্রা নাচিয়াপ্পানের লাশ হিমাগারের মতো এক বাক্সে করে বাকি সব শয়তানদের লাশের সাথে রেখে দেয়। প্রকাশ চন্দ্রাকে বলে এবার তুমি চলে যাও। চন্দ্রা সানিকে বিদায় দেওয়ার সময় বলে কিছু কাজ বাকি, সেগুলো করেই চলে যাব। সানি জিজ্ঞেস করে তাহলে কি আমাদের আর কোনোদিনও দেখা হবে না? তোমার সাথে কি কখনো কথা বলতে পারবো না? চন্দ্রা বলে না। চন্দ্রা সানিকে জড়িয়ে ধরে বলে তোমাকে আমি অনেক মিস করব, তুমি অনেক ভালো। ট্যাক্সি থেকে বেনু বলে ওরে ভাই তাড়াতাড়ি কর, আমি আর সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি হাসপাতালে চল। চন্দ্রা বলে মরফিনের ইফেক্ট শেষ হয়ে আসছে, জলদি যাও। সানি মন খারাপ করে তার চন্দ্রা থেকে বিদায় নেয়। নিশ্চয়ই ভাবছেন যে সেদিন 3 বন্ধু বেসমেন্টে এত রক্ত, ভাঙা চেয়ার আর ওই রুমে কাকে দেখেছিল আর কেন দেখেছিল। আসলে জনির এই বারে কয়েকজন লোক এসে এই বারটাকে নেওয়ার জন্য তাকে বিরক্ত করত। তখনই সেখানে কালো পোশাকে সেই অদ্ভুত লোকটা তাদেরকে কম্প্রোমাইজ করতে থাকে, মানে চার্লি তাদেরকে ডেকে আনে। জনি লোকগুলোকে বেসমেন্টে পাঠায়, তারা সবাই নিচে নামতেই দরজা আটকে দেয়। কিছুটা এগোতেই দেখে তাদের ছোট ভাইকে চেয়ারে বেঁধে রাখা আছে। ভাইকে ছাড়াতে গেলে পেছনে একটা খোড়া কুকুর দেখতে পায়, তাকে পাত্তা না দিয়ে ভাইকে ছাড়াতে গেলে হঠাৎই কালো হুডি আর কালো মাস্ক পরা নিনজার মতো এক যোদ্ধা এসে দাঁড়ায়। এটাই হলো সেই চার্লি যাকে নাইজিল একটা রুমে দেখেছিল। লোকগুলো চার্লিকে মারতে গেলে চার্লি তার 2টা তলোয়ার দিয়ে সবাইকে একদম শেষ করে দেয়। এক লোক মারা যাওয়ার আগে জিজ্ঞেস করে কে তুমি? চার্লি মাস্ক সরিয়ে মুখটা দেখিয়ে বলে তোমাদের শত্রু। আসলে লুকা হচ্ছে একটা ইউনিভার্সের মতো, যেখানে প্রথম চ্যাপ্টারে আমরা দেখেছি চন্দ্রার গল্প, আর এখানে আরো 2টা চরিত্র আছে যেমন গবলিন আর হচ্ছে চার্লি, যাদের গল্প আমরা সম্ভবত এই মুভির পরের পার্টগুলোতে দেখবো। আর এছাড়াও আরো অনেকেই আছে যাদেরকে মাঠে দেখানো হয়েছে, তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাই আমি তো লুকার পরের পর্বগুলোর জন্য অনেক এক্সাইটেড। আপনাদের কি অবস্থা তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।